প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাজনীতিতে খেলা কিন্তু জমে গেছে, একেবারে খেলা জমে ক্ষীর হয়ে গেছে। আপনারা নিশ্চয় অবগত হয়েছেন, আমাদের সদ্য বিদায়ী পরিবেশ ও বন উপদেষ্টা রেজওয়ানা হাসান সুন্দরী কোটায় যিনি চাকরি পেয়েছিলেন, উপদেষ্টা হয়েছিলেন, তিনি একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। আর তার এই বিস্ফোরক মন্তব্যের পরেই দেশ জুড়ে রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ হয়েছে। রাজনীতিতে নানা জল্পনা কল্পনা, হিসাব নিকাশ শুরু হয়েছে। তিনি আসলে এটি কি বললেন? এটি কি তিনি খুব পরিকল্পিতভাবে বললেন, নাকি এটি তার স্লিপিং অফ টাং, নাকি অন্য কিছু? তিনি কি কাউকে ফাঁসাতে গেলেন, অথবা কাউকে বেশি অ্যাডভান্টেজ দিতে গেলেন? এই নানান সমীকরণ এখন রাজনীতিতে শুরু হয়েছে। আপনারা জানেন, নির্বাচনের দিন রাত 12টার পর থেকে জামাত ইসলাম এবং এনসিপি সহ 11 দলীয় জোট, তারা বারবার এই কথাটা বলার চেষ্টা করে আসছে যে এই নির্বাচনে বিশাল রকমের একটা সূক্ষ্ম কারচুপি হয়েছে, এবং এটা এমন ইঞ্জিনিয়ারিং হয়েছে যে শেখ হাসিনার ইঞ্জিনিয়ারিং ধরতে কিন্তু প্রায় বছর 2-3 সময় লেগে গিয়েছিল। কিন্তু বিএনপি তো আসলে সব জায়গায় কাঁচা। তারা এমন নাটক সাজায়, আমরা এর আগেও দেখেছি তারা যে নাটকগুলো সাজিয়েছে, সে নাটকগুলো 1-2-3 ঘন্টার ভিতরেই সেটি মাঠে মারা গেছে, ফাঁস হয়ে গেছে। এবারও তাই। আমরা যারা এদেশের সচেতন নাগরিক, যারা নির্বাচনের দিন 12 ফেব্রুয়ারি সারা রাত টিভি সেটের সামনে বসেছিলাম, বিশেষ করে ভোট গ্রহণ শেষ হবার পরে গণনা যখন শুরু হলো, তখন থেকে রাত 8টা পর্যন্ত আমরা একরকম চিত্র, সর্বশেষ যেটি দেখলাম বিভিন্ন মাধ্যমে, অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে, এমনকি বিবিসির ওইখানেও, জামাত ইসলাম 84, বিএনপি 77। হঠাৎ করে সমস্ত কিছু স্তব্ধ হয়ে গেল। এরপরে 3-4 ঘন্টা পরে এমনভাবে আসা শুরু হলো, আস্তে আস্তে শেষ পর্যন্ত বিএনপি 209, জামাত ইসলাম 68, এইখানে গিয়ে ঠেকলো। তো এদেশের সাধারণ নাগরিক যারা, এরা তো এখন আর বোকা নেই। এরা প্রত্যেকের হাতে এখন মিডিয়া। এই মিডিয়া থাকার কারণে প্রত্যেকেই আগে ভাগে সবকিছু জেনে গিয়েছিল। এরপরে জামাত আমিরকে প্রশ্ন করলো খালিদ মহিউদ্দিন যে আপনারা এই যে কারচুপির অভিযোগ আনলেন, এটি কিভাবে? জামাত আমির দেখুন কি জবাব দিয়েছিলেন। তার সেই জবাব আজ কিভাবে অক্ষরে অক্ষরে পূর্ণ হয়ে গেছে, দেখুন আগে তার কথা শুনুন। যদি কেউ ইঞ্জিনিয়ারিংটা করে থাকে, এরা কারা আসলে? এরা কি ডক্টর ইউনূস সাহেব? এরা কি ভিতরে থাকা আপনাদের লোক, বিএনপির লোক, সেনাবাহিনী? তারা কারা আসলে? মানে ইফ দেয়ার ইজ এনি ইঞ্জিনিয়ারিং। এখানে ওরকম স্পেসিফিক্যালি বলতে হলে তো আমার সামনে সাবস্টেন্সিয়াল ডকুমেন্টস লাগবে। কিছু জিনিস আছে বলা যায়, করা যায় না। কিছু জিনিস আছে করা যায়, বলা যায় না। কিছু জিনিস আছে বুঝি কিন্তু বলতে পারি না। ওকে, এটা সমাজের কথা আমি বলতেছি, আমার বিষয়টা ভিন্ন। তো এই বিষয়টা পরিষ্কার হতে আস্তে আস্তে তো শুরু হয়ে গেছে না? এই দুইটা রিপোর্টকেই যদি আপনি সামনে রাখেন, সেখানে আপনি কিছু আলামত পেয়ে যাবেন। এবং আমার ধারণা যে কিছুই গোপন থাকবে না। দেখেন, এই 2008 সালে যে ইঞ্জিনিয়ারিং হলো, সেই ইঞ্জিনিয়ারিং এর পরে এরশাদ সাহেব হাটে হাড়ি ভেঙে দিলেন একবার সংসদের ভিতরে। উনি বললেন যে মাননীয় সংসদ সদস্য কিন্তু ভুলে যাবেন না আমরা কিভাবে এই সংসদে এসেছি, কার হাত ধরে এসেছি, সবকিছু জনগণের ভোট নয়, এটা উনি বলে দিলেন একদম খোলামেলা। আমাদের ধারণা যে ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না, একদিন কি একজন বলে ফেলবে, আপনারা জেনে ফেলবেন। এই যে জামাত আমিরের সেদিনের সেই বক্তব্য, তিনি বলেছিলেন যে ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না, আর ধর্মের কল বাতাসে নড়ে। এটা এমনই একটা বিষয়ে, কেউ যদি চুরি করে বা কেউ যদি কোনো অপরাধ করে, পাপ করে, এই পাপ যে কোনোভাবে তার অবচেতন মনে, তার অ্যাবসার্ড মাইন্ডে যে কোনো সময় তার মুখ দিয়ে বের হয়ে যায়। এটা আল্লাহ পাকের ইচ্ছায় এবং এটা প্রকৃতির বিধান অনুযায়ী এটি হয়ে থাকে। আল্লাহ এইভাবেই অপরাধীকে পাকড়াও করান। না হলে এই যে যারা মানুষ হত্যা করে, এরা ধরা পড়ে কিভাবে? সমস্ত আলামত মুছে ফেলানোর পরেও আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের পুলিশ বাহিনী, এরা ধরে ফেলে না? এরা কিন্তু ধরে ফেলে। কারণ কি? যে এই কাজটা করে সে কোনো না কোনো আলামত রেখে যায়। তেমনি জামাত ইসলামের এই অভিযোগ একেবারে 16 কলায় পূর্ণ করে দিলেন উপদেষ্টা রেজওয়ানা হাসান। তিনি যে মন্তব্যটি করলেন,
চ্যানেল ওয়ানের সাথে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে। তিনি সেখানে কি বলেছেন, আগে তার কথাটা শুনুন। বদলে দিয়েছে, হ্যাঁ, সেই শক্তি আমাদের সময়ে কোনো নীতি বদলাতে পেরেছে যেটা নারী শক্তির একটা পার্ট এখন, সেই শক্তির একটা পার্ট, সেটা সেই শক্তির একটা পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে, আমার এবং আপনার কাজ হবে তাদের রাজনীতির যেটুকুন অংশ নারীবাদের, নারীর ক্ষমতায়নের, নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে, সেইটুকুন নিয়ে কাজ করা। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। এই যে তার কথাটা শুনলেন, পরিষ্কার কিন্তু এখানে তিনি বলছেন যে আমরা ওই অপশক্তিকে মেইন স্ট্রিমে আসতে দেই নাই, মেইন স্ট্রিম হতে দেই নাই। তাহলে জামাত আমির ওই যে ওখানে যে কথাটি বললেন খালেদ মহিউদ্দিনের কাছে, ফলে গেল না? খুব বেশি দিন কিন্তু না। জামাত আমির খালেদ মহিউদ্দিনের সাথে কথা বলেছিলেন সম্ভবত 13 কি 14 তারিখে বা 15-16 এরকম হবে, আর এইটা প্রকাশ হলো 2 তারিখে বা 3 তারিখে। তার মানে কি কয়েকদিনের ব্যবধানেই কিন্তু এটা আল্লাহ পাক ওনার মুখ দিয়ে বলিয়ে নিলেন। আমাদের সন্দেহ সেদিন থেকে শুরু হয়েছিল যেদিন মন্ত্রী পরিষদ এবং সংসদ সদস্যদের শপথ গ্রহণ হচ্ছিল জাতীয় সংসদ প্লাজায়। আপনারা নিশ্চয় অনেকেই ওই ভিডিওটা দেখেছেন। আমি আজকে আবার খোঁজার চেষ্টা করলাম, সরিয়ে ফেলেছে কিনা জানি না, যদি কেউ পেয়ে থাকেন তাহলে মন্তব্যে দিয়ে দিবেন। ওই দিন শপথ গ্রহণ অনুষ্ঠানে রেজওয়ানা হাসান দাঁড়িয়ে আছে, তার পাশ দিয়ে বিএনপির একজন নেতা যাচ্ছে। তাদের চোখে যখন চোখ পড়েছে, দুজনের যখন আই কন্ট্যাক্ট হয়েছে, তখন রেজওয়ানা হাসানের একটা বডি ল্যাঙ্গুয়েজ ছিল, একটা ইঙ্গিত ছিল, ঠিক এইভাবে ইয়ে। যখন মানুষ কোনো কিছু করে সফল হয়, তার পরিকল্পনা যখন বাস্তবায়ন হয়ে যায়, তখন কিন্তু মানুষ এইভাবে মানে উল্লাস করে ইয়ে। ঠিক রেজওয়ানা হাসানকে আমরা এরকম একটি ভিডিও দেখেছি। ওই দিনই আমাদের সন্দেহ হয়েছিল যে তিনি কেন, একজন উপদেষ্টা এরকম কেন করলেন। তার মানে কি তিনি কারোর সাথে কোনো দেন দরবার করে কোনো কিছু বাস্তবায়ন করেছে, কারোর সাথে কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করে দিয়েছে? ঠিক তার সেই বডি ল্যাঙ্গুয়েজ, তার সেই গেস্টার পোস্টার, এই আজকে যে ভিডিওটি বেশি ভাইরাল হলো সেখানে পরিষ্কার হয়ে গেল। এটা হওয়া দরকার ছিল। এই সাক্ষাৎকারটা কিন্তু আরো 3 দিন আগে দিয়েছে। জামাত ইসলামের উচিত ছিল আরো আগে এই বিষয়টা সামনে আনা, কিন্তু জামাত ইসলামের কথা আর কি বলবো, তাদের কথা তো আর বলে শেষ করার নাই। এরা প্রতিটা ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর রসুলকে দোহাই দিয়ে এরা বসে থাকে, অথচ আল্লাহর রসুলের হাদিস কি, উট আগে বানতে হবে তারপরে ভরসা করতে হবে। কিন্তু এরা প্রত্যেকটা বিষয়ে আল্লাহ এবং আল্লাহর রসুলের উপর ছেড়ে দেয়। তো আল্লাহ এবং আল্লাহর রসুল তো স্বয়ং এখানে এসে কোনো কাজ করে দেবে না ভাই। এরা রাজনীতিতে এরা এখনো শিশু। বিরোধী দলের মাইরের চোটে সরকারি দল সবসময় তটস্থ থাকবে যে কোন পথ দিয়ে মারলো, কোন পথ দিয়ে মারলো। কিন্তু তারা তো একেবারে সুবোধ বালকের মতো, ভাজা মাছখানাও উল্টে খেতে জানে না, এরকম অবস্থা আর কি। যাই হোক, তারপরেও দেরিতে হলেও তারা একটা সংবাদ সম্মেলন করেছে এবং ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেছেন যে রেজওয়ানা হাসান তিনি রাজ সাক্ষী। এখন আমার আলাপটা আর একটু ভিন্ন জায়গায় আমি করি। এটা তো গেল, তো ফাঁস হলোই, প্রমাণ হয়ে গেল। এখন রেজওয়ানা হাসান বিএনপিকে অত্যাধিক ভালোবাসতে গিয়ে, বিএনপির প্রতি অত্যাধিক দরদ দেখাতে গিয়ে, তাদের আস্থাভাজন হতে গিয়ে তিনি যে কথাটি বললেন, এটি কি এই সুবিধাটা কি জামাতকে এনে দিল নাকি বিএনপিকে বিপদে ফেললো? প্রশ্ন আসে না? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এর দ্বারা বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো। কারণ একে তো বিরোধী দলের অভিযোগ যে নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে, অন্তত 53টা সিটে তাদেরকে স্পষ্টভাবেই হারিয়ে দেওয়া হয়েছে, এর প্রমাণ তাদের কাছে আছে। এরপরে আবার এরকম একটি বক্তব্য আসলো স্বয়ং উপদেষ্টাদের পক্ষ থেকে। তো এখন তারই সেই কথার পুনরাবৃত্তি ঘটলো এবং সত্যতা প্রমাণ করলো রেজওয়ানা হাসান। এখন বিএনপি কি করবে? এই অভিযোগ বিএনপি কি করে খণ্ডাবে? এখন বিএনপির সামনে কিন্তু 2টা পথ খোলা। বিএনপি যে জনগণের ভোটে নির্বাচিত হয়েছে এটা তাদের এখন প্রমাণ করতে হবে। এটা যদি তারা প্রমাণ না করতে পারে, তাহলে কিন্তু জামাত যে প্রচারণা চালাচ্ছে বা আমরা সাধারণ মানুষ যেটা ভাবছি সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং সারা জীবন তাদেরকে এই দুর্নাম বয়ে বেড়াতে হবে যে তারা সূক্ষ্ম নয়, প্রকাশ্য কারচুপির মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে এবং জনগণের ম্যান্ডেটে নয়, তারা একটা ঘুডুর মাধ্যমে, ঘুডু সরকার নাম হয়ে যাবে, ঘুডু সরকার। তো এই ঘুডু সরকার, শেখ হাসিনা যেমন নাম হয়েছে আমিডামির সরকার, রাতের ভোটের সরকার,
বিনা প্রতিদ্বন্দ্বিতার সরকার। তিনটা নাম, কিন্তু তিনটা নির্বাচন হয়েছে, একটা আমিটামি, একটা রাতের ভোট, একটা বিনা প্রতিদ্বন্দ্বিতা। তো তাহলে বিএনপিরও কিন্তু এরকম একটা নাম হয়ে যাবে, ঘুডু সরকার। এখন ঘুডু সরকার নাম যদি বিএনপির হয়ে যায়, কিয়ামত পর্যন্ত তারা তাদের এই ব্যানার তাদের পিছন থেকে তুলতে পারবে না। এখন বিএনপির সামনে যে দুটি পথ তারা হয়, এই রেজওয়ান হাসানের নামে মামলা করতে হবে যে তুমি এটা অসত্য বলেছ, প্রমাণ দাও, মামলা করতে হবে। মামলা করে রেজওয়ানা হাসানকে দোষী সাব্যস্ত করে এবং আদালতের মাধ্যমে এইটা প্রমাণ করাতে হবে যে তিনি যেটা বলেছেন সেটা অসত্য, তিনি তার মন গড়া কথা বলেছেন। এটি আদালতের মাধ্যমেই করতে হবে, কারণ এখন সবকিছুই তো আদালতের মাধ্যমেই হচ্ছে। জুলাই সনদে স্বাক্ষর করার পরেও সেটি শেখ হাসিনার মতো আদালতে নিয়ে গিয়েছে। শেখ হাসিনা কিন্তু মরেছে আদালতের কারণে। সে জনগণ থেকে যখনই আদালতের কাছে গেছে তখনই কিন্তু সে মারা গেছে। জনগণের জিনিস জনগণের উপরেই ছেড়ে দিতে হবে। যখনই আপনি জনগণকে পাশ কাটিয়ে আদালতের কাছে যাবেন তখনই মারাটা খাবেন। বিএনপির দ্বিতীয় কাজ কি হবে? যদি তারা রেজওয়ানা হাসানকে এইটা প্রমাণ করতে ব্যর্থ হয় যে রেজওয়ানা হাসান যা বলেছে সেটা অসত্য, তাহলে তাকে ওইটা মানতে হবে, মেনে নিতে হবে। রেজওয়ানা হাসান যেটা বলেছে সেটা সত্য, জামাত ইসলাম যেটা বলেছে সেটাও সত্য। তখন কি হবে? আদালত এই সিদ্ধান্তে উপনীত হলো যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের রায়ের প্রতিফলনকে উল্টিয়ে দিয়ে একটি গুডুর মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে, সুতরাং তাদের এই ক্ষমতা গ্রহণকে আদালত অবৈধ ঘোষণা করছে।